পুতুলের নামে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা। টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটিশ বিরোধী দলীয় নেতার। কাঁটাতারের বেড়া ইস্যুতে কঠোর অবস্থানে বিজেপি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকে ভারতের দূত। সীমান্ত অপরাধ দমনে কাজ করতে চায় দুদেশ। চলতি বছরে নির্বাচন চায় বিএনপি। ইইউ প্রতিনিধিদের সাথে বৈঠকে খসরু। সংসদ ও স্থানীয় সরকার ভোট একসাথে সম্ভব নয় বলছে ইসি। নতুন ভাইরাস এইচএমপির সংক্রমণ রোধে আসতে পারে করোনার মতো স্বাস্থ্যবিধি। দেশে একজনের শরীরে সংক্রমণ শনাক্ত, সীমান্তে সতর্কতা। এটা কোনো আমরা জরুরি অবস্থা বলছি না, আমরা বলছি যে শুধুমাত্র একটা সাধারণ প্রিকশন যেগুলো রেসপিরেটরিতে না হয়, আমরা বলি রেসপিরেটরি হাইজিন, সেটা মেনে চললেই চলবে। আসলে ব্যবসা গুটিয়ে নিতে গভর্নরের কাছে এক্সিট পলিসি চাইলেন উদ্যোক্তারা। ব্যাংক ঋণ জ্বালানি সংকটের মাঝেই গ্যাস বিদ্যুতের দাম নিয়ে উদ্বেগ। লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 16। বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ। উদ্ধারকর্মী পাঠাতে চায় ইরান। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে সাবেকদের মিশ্র প্রতিক্রিয়া। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞায় বাদ পড়েছেন সাকিব, বললেন প্রধান নির্বাচক। টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পূর্বাচলে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, যেখানে দুজনেই আসামি। জালিয়াতিতে সহযোগিতার অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে মামলাটিতে। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো দুর্নীতির মামলায় ফাঁসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজুকের পূর্বাচল প্রকল্পের 28 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কের 17 নম্বর প্লট নিজ কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দিতে সহযোগিতা করায় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা করা হয়। একই মামলায় আসামি করা হয় পুতুলকেও। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক মহাপরিচালক। সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নথিতে দেখা যায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও প্লট জালিয়াতির কাজে সহযোগিতা করায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 জন কর্মকর্তাকে আসামি করেছে দুদক, যেখানে আরও রয়েছেন মন্ত্রণালয়টির প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়ার মতো প্রভাবশালী আমলারা। তদন্তকারী কর্মকর্তা তিনি ঠিক করবেন ফৌজদারি আইন এবং প্রচলিত আইন অনুসরণ করে গ্রেপ্তার বা অন্যান্য কার্যক্রম সেই সব। আসামিদের তলব করে চিঠি দিয়েছে দুদক। যে আসামিরা পলাতক, তদন্তের প্রয়োজনে তাদের বিষয়ে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের আরো 5টি রাজুকের প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। তদন্তকালে বাকি কাজ। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনচ। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তে নিজ দলেরও চাপ রয়েছে টিউলিপের ওপর। এদিকে টিউলিপের দুর্নীতির তদন্ত হওয়া জরুরি এবং তার ক্ষমা চাওয়া উচিত বলে সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও নওগাঁ এবং লালমনিরহাটের 5টি বর্ডার এলাকা বন্ধ আছে। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভারত বাংলাদেশ ডিজি পর্যায়ে বৈঠক সীমান্ত সমস্যার সমাধান হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ উত্তেজনা যেন থামছেই না। কয়েকদিন ধরে চলমান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কাছে বিএসএফ এর বাংকার নির্মাণ। অন্যদিকে বিজিবির বাধায় বিএসএফ ব্যর্থ হওয়ার পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীরা একদিনে নির্মাণ করেছেন 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া, যে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকায়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,১৫৬ কিলোমিটার সীমান্ত, এর মধ্যে ১৬০টি স্থানে ৩,২৭১ কিলোমিটার কাঁটাতারের বেড়া আছে। বাকি ৮৮৫ কিলোমিটারে বাংলাদেশের সাথে যে 4টি চুক্তি আছে তা লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে ভারত। সীমান্ত উত্তেজনা নিয়ে রোববার সচিবালয়ে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঘটনার বিবরণ। বলেন, বিজিবি ও সীমান্তের জনগণের প্রতিরোধে বন্ধ হয়েছে সীমান্তের বেড়া নির্মাণের কাজ। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। ভারতের সাথে সীমান্ত নিয়ে যেসব চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের সাথে আমাদের ই লেভেলে সব যোগাযোগ হচ্ছে। এবার আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা আমরা এটা ওইটাই হয়। কূটনীতিক পর্যায়ে আলোচনার পাশাপাশি 16 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারের মানে ফেন্স করতে পারবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিলেন ভারতীয় হাইকমিশনার। বলেছেন, দুই দেশের বোঝাপড়ায় সীমান্ত কমাতে চায় দিল্লি। সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ ঢাকার। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে তলবের জবাব দিতে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে বৈঠক চলে আধা ঘন্টা। বৈঠকে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় সহ অপরাধ মুক্ত সীমান্ত গড়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাই কমিশনার। বলেন, সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে। To ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented. সীমান্তে উত্তেজনা বাড়তে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে ভারতকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বৈঠকে। পরে সন্ধ্যায় এই বিষয়ে গণমাধ্যমে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডে এবং দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। দিল্লিকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান মুখপাত্র। বোঝাপড়ার ভিত্তিতে অপরাধ দমনে ঢাকা দিল্লি কাজ করবে বলেও জানান তিনি। প্রায়োগিক কর্মকাণ্ড। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। চলতি বছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ বেশি দিন চলতে পারে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয় ইউরোপীয় ইউনিয়নের কাছে। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করে বিএনপি। যাতে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন নিয়ে ইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন প্রশ্নে তুলে ধরা হয় দলটির অবস্থান। আমরা সবসময় বলে আসছি এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। বৈঠকে দেশের অর্থনীতি ও সংস্কার নিয়েও আলোচনা হয়।
বিনিয়োগকারীদের স্বার্থে যে সমস্ত পরিবর্তনের দরকার সেগুলো বিএনপি ইতিমধ্যে তার কর্মসূচিতে নিয়েছে এবং সেগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। নির্বাচন সংস্কার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কি বলেছেন তা জানতে চাইলে কোনো উত্তর দেননি আমির খসরু। এদিকে লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা আশা করছি তারা জনগণের দুর্ভোগ যত কমে তার চেষ্টা করবে এবং তারা যত দ্রুত সম্ভব গণতন্ত্রে ফিরে যেতে পারে তার ক্ষেত্র প্রস্তুত করবে। সীমান্তে ভারতীয় বিএসএফ এর কাঁটাতারের বেড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সীমান্তে যে কোনো পদক্ষেপের আগে দুই দেশের আলোচনা হওয়া দরকার। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। একদিনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাবকে বাস্তবসম্মত মনে করছে না ইসি। বলছে সবার আগে আগামী জাতীয় নির্বাচন করার পরিকল্পনাকে সামনে রেখেই এগুচ্ছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে পুনরায় ইসিতে আনার পদক্ষেপ নেওয়া হবে। এজন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিল করতে সরকারকে চিঠি দেবে নির্বাচন কমিশন। রোডম্যাপ ঘোষণা না হলেও নির্বাচন নিয়ে সরব রাজনীতির মাঠ। জাতীয় না স্থানীয় সরকারে ভোট আগে হবে, এ নিয়ে বিভিন্ন মত আছে সংশ্লিষ্টদের। রোববার কমিশন সচিবালয়ে বৈঠকে বসেন ইসি সদস্যরা। আলোচনায় প্রাধান্য পায় জাতীয় এবং স্থানীয় নির্বাচন। পরে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কমিশনের মূল আগ্রহ জাতীয় নির্বাচনকে ঘিরে। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি, সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন মনে করেন জাতীয় পরিচয়পত্রের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকা আইন সিদ্ধ নয়। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অংশীজনদের সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই ইসির একমাত্র লক্ষ্য। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বকালের সেরা। ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে বৈঠকের সময় তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চায় সরকার। এ সময় রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্তরের একটি চিঠি হস্তান্তর করেন। এইচএমপি ভাইরাস নিয়ে করোনার মতো স্বাস্থ্যবিধি জারি করা হতে পারে। নিউজ 24-কে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সংক্রমণ ঠেকাতে স্থল সীমান্তগুলোতে সতর্কতা জারি করেছে সরকার। দেশে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। সংস্থাটি বলছে, এটি নতুন কোনো ভাইরাস নয়, তাই আতঙ্কের কিছু নেই। করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি। প্রতিবেশী দেশ ভারতে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর থেকেই সতর্ক বাংলাদেশ। নজরদারি বাড়াতে বেনাপোল, ভোমরা, হিলিসহ স্থলবন্দর সীমান্তে সতর্কতা জারি করেছে সরকার। তবে এরই মধ্যে দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত হয়েছে বলে জানালো আইইডিসিআর। আইইডিসিআর বলছে, জ্বর, নাকবন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময় হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, এইচএমপি নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই।
এটা মনিটরিং এর জন্য, ডিটেকশনের জন্য যে ল্যাবরেটরি সাপোর্ট সেটা আমাদের সাফিসিয়েন্টলি আছে কোভিডের কারণে, কারণ এটা একই ধরনের রেসপিরেটরি প্যানেল ব্যবহার করে এটা ডিটেক্ট করা হবে। অতএব আমাদের ডায়াগনস্টিক ক্যাপাসিটি আছে, এটা ম্যানেজ করার জন্য আমরা অ্যান্টিসিপেট করতেছি যে ক্লিনিক্যাল ট্রিটমেন্টের জন্য অক্সিজেনের রিকোয়ারমেন্টটা বাড়তে পারে, এবং কখনো যদি খুবই জটিল কিছু হয় সেটা আমরা আপাতত কোনোমতেই আশঙ্কা করতেছি না যে কোনো গুরুতর ঘটনা ঘটবে। ভয়াবহতা এড়াতে এইচএমপিভি নিয়ে মার্চ এপ্রিল মাসে করোনার মতো স্বাস্থ্যবিধি জারি করা হতে পারে বলে নিউজ 24-কে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সাধারণ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কথা, কিন্তু এটা কোনো কঠোর নির্দেশনা নয়, এটা কোনো আমরা জরুরি অবস্থা বলছি না। আমরা বলছি যে শুধুমাত্র একটা সাধারণ প্রিকশন যেগুলো রেসপিরেটরিতে নেওয়া হয়, আমরা বলি রেসপিরেটরি হাইজিন, সেটা মেনে চললেই চলবে। আসলে আতঙ্কিত না হয়ে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে লন্ডন ক্লিনিকে যাচ্ছেন ছেলে তারেক রহমান। রোববারও বাসার খাবার নিয়ে স্ত্রী জুবাইদা সহ হাসপাতালে ঢুকতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। খালেদা জিয়ার চিকিৎসার খবর নিয়ে পরে তারা ফিরে যান। এদিকে তার ব্যক্তিগত চিকিৎসক জানান, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার কিছু নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চলছে। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা স্লোগানে রাজধানীতে গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নর্থ সাউথ শাখা। জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্রের দাবিতে রোববার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকায় লিফলেট বিতরণ করেন। ছাত্রনেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ করতে সকলের সহযোগিতা চান তারা। জনগণকে আমরা জানাতে চাচ্ছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং খুনি ফ্যাসিস্ট হাসিনার উৎখাতের পরবর্তীতে আসলে ছাত্র জনতা কি চাচ্ছে এবং জনগণের সাথে তারা কিভাবে আরো কানেক্টেড হতে পারে এবং তারা কি বলতে চাচ্ছে, এটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা। শেখ হাসিনার উন্নয়নের চোখ নিপীড়িত চা শ্রমিকদের দিকে পড়েনি। উন্নয়নের গল্পে বাংলাদেশকে মঙ্গল গ্রহ মনে হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের চা শ্রমিক সমাবেশে এসব কথা বলেন সার্জিস আলম। সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক নেতা ধনা বাউরি। উপস্থিত ছিলেন চা শ্রমিক নেতা সহ জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতারা। পক্ষ থেকে বলা হয় তারা রেশন দিচ্ছে, কি রেশন? আমাদের খায়রুল আপা বললেন সপ্তাহে জনপ্রতি 3.5 কেজি আটা। আমরা এই ম্যানেজমেন্টকে বলতে চাই, দয়া করে বছরের পর বছর লাগবে না, শুধু এক সপ্তাহ ওই 3.5 কেজি আটা দিয়ে আপনার পেটটা চালান। আগামী নির্বাচনে মার্কা দেখে নয়, প্রতিনিধিদের দেখে জনগণকে ভোট দিতে অনুরোধ করেছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিকেলে প্রেস ক্লাবে গণশক্তি সভায় নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা করেন বক্তারা। পার্লামেন্টের নির্বাচিত সংখ্যা 300 থেকে 500 আসনে উন্নীত করার কথা বলা হয়েছে। সেই সাথে পার্লামেন্ট দ্বিকক্ষ করা সুপারিশ করে গণশক্তি সংগঠন। সভায় বক্তারা বলেন, ভোটার লিস্ট আপডেট করা সহ আগামী নির্বাচনে যেন টাকার খেলা না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান বক্তারা। কিশোরগঞ্জের তাড়াইলে দলের কাউন্সিল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। সকালে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবুল হাসান রতন রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী বুধবার তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক সাইদুজ্জামান মোস্তফা এবং যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম লিটন দুইজনেই সভাপতি প্রার্থী। স্থানীয়রা জানিয়েছেন, সম্মেলনের বিষয় নিয়ে রোববার সকালে বানাইল বাজারে মোস্তফার সমর্থক আবুল হাসান রতন এবং লিটনের সমর্থক গিয়াসউদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে গিয়াসউদ্দিন ও তার ছেলে সহ কয়েকজন রতনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাইরে অনেক মারছে, তুমুল মাইরে গিরিজ দেয়, তার বুকের মধ্যে 5-6টা গাদ দিছে।
মাইদুর করছে একটু ডেগার আছে হইলো কুকুর হইছে ডেগার হাত দিছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। তার প্রতিপক্ষ কর্তৃক কথা কাটাকে জেদ ধরে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। ঘটনার সময় একজনের ছুরিকাঘাতে আবুল হাসান রতন ঘটনাস্থলে আহত হলে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। এদিকে 15 জানুয়ারি তারাইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করেছে জেলা বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও জ্বালানি সংকটের মাঝেই নতুন করে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ীরা। উপযুক্ত পরিবেশ না থাকায় ব্যবসা গুটিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এক্সিট পলিসি চেয়েছে ব্যবসায়ী নেতারা। সংগঠনটির নেতারা বলেন, এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে বন্ধ হয়ে যাবে অনেক প্রতিষ্ঠান। তার উপর নতুন করে ভ্যাট আরোপ ও শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধিকে ব্যবসার অন্তরায় হিসেবে দেখছেন তারা। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, এলসি জটিলতা, ডলারের চড়া দামে অনেকদিন ধরে বিপর্যস্ত ব্যবসায়ীরা। সেই সাথে গেল 3 বছরে গ্যাসের দাম বেড়েছে প্রায় 400%। এরপরও আছে গ্যাস বিদ্যুতের সরবরাহ সংকট। সব মিলিয়ে এখনও বিনিয়োগ বান্ধব হতে পারেনি বাংলাদেশ। রোববার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে বেশ কয়েকটি সংগঠনের 13 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে। দাবি জানান দেউলিয়া আইন পরিবর্তনের, চান এক্সিট পলিসি বা ব্যবসা গুটিয়ে নেওয়ার নীতি। আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত দিতে পারি। বলেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপির দায় শুধু ব্যবসায়ীদেরই নয়, তা এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংকও। তাছাড়া নগদ প্রণোদনা না পেলে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও জানান তিনি। এর দায় কিন্তু বাংলাদেশ ব্যাংকেও নিতে হবে, শিডিউল ব্যাংকেও কিন্তু নিতে হবে। এই দায় একা কিন্তু খালি ব্যবসায়ীদের না। আপনাদের দায়িত্ব আপনারা করবেন, আমাদের দায়িত্ব আমরা করব। আপনারা যদি কারেক্ট থাকেন তাহলে বাংলাদেশে কিন্তু ইন্ডাস্ট্রিগুলি বসে যাওয়ার কোনো কারণ আমরাও দেখি না। এ সময় এলসি জটিলতা দূর করা এবং সুদের হার কমানোর দাবি করেন বিজিএমইএ প্রশাসক। ইন্টারেস্ট রেট একটু ইয়েতে রাখা, আমাদের এলসি সাপোর্ট দেওয়া, আমাদের এক্সিট পলিসিটা যারা একটা অনেক সিক আছে, এসএমই আছে, যারা এক্সিট করতে চায় তাদেরকে যেন আমরা নতুনভাবে তারা কাজ করতে পারেন। গভর্নমেন্টের মধ্যে খুব আশ্বস্ত করেছেন ওনারা এই চ্যাপ্টার 11 লাইক একটা এক্সিট পলিসি করছেন। ব্যাংক সংস্কার কমিটিতে ব্যবসায়ীদের অন্তর্ভুক্তির দাবিও জানায় বাণিজ্যিক সংগঠনগুলো। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। ভ্যাট বাড়ানোয় জীবনমানের উপর সামান্য প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 45,000 কোটি টাকা। সেসব ঘাটতি মেটাতে ভ্যাট বাড়ানো বাধ্যতামূলক। ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি রেশিও হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে ওয়ান অফ দ্য, বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। উত্তর পূর্ব দিকে ছড়াচ্ছে লস অ্যাঞ্জেলসের দাবানল। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাসই দুষছে ফায়ার সার্ভিস। কয়েকদিন ধরে চলা আগুনের লেলিহান শিখা শহরটির বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত মেঘ। বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। কয়েকদিন ধরে আগুনের সাথে লড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা। উত্তপ্ত বাতাসে শহরে ছড়াচ্ছে বিষাক্ত মেঘ। আগুনের লেলিহান শিখা বাঁক বদলে এগুচ্ছে এখন লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে। আগুন ছড়িয়েছে নগরীর উত্তর পশ্চিম প্রান্তের প্যালিসেইডসের 1000 একর এলাকায়। দাবানলের গ্রাসে পুড়ছে বহু ঘরবাড়ি। নতুন করে হুমকিতে পড়েছে পশ্চিমাংশের অভিজাত ব্রেন্টউড ও ম্যান্ডেভিলের বাসিন্দারা। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরো 1,66,000 মানুষকে। ধোঁয়ার কুণ্ডলীর মেঘে দিনের বেলায় রাতে নিস্তব্ধতা নেমেছে উপত্যকায়। বিষাক্ত বাতাস থেকে শহরবাসীকে রক্ষায় নিরাপদে থাকার পরামর্শ জনস্বাস্থ্য বিভাগের।
পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর কথা বলছে ইরানও। সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, পেজিশকিয়ান প্রশাসনের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেন, প্রাণ ও প্রকৃতি ধ্বংস দেখে কোনো মানুষ উদাসীন থাকতে পারে না। چقدر میشه روی این منطقه برای گسترش فعالیت‌ها আমরা ক্যালিফোর্নিয়ার জনগণের প্রতি সহানুভূতিশীল। তারা দাবানলের কবলে পড়ে ঘরবাড়ি সহ সর্বস্ব হারিয়ে ফেলেছে। تمرکز افرادی که توش دارن زیست میکنن واقعا জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরো গরম ও শুষ্ক হয়ে উঠছে। এই কারণে আগুন এখন আগের চেয়ে আরো বড় আকারে ছড়াচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। চন্দ্রা, নিউজ 24। সাবেক ক্রিকেটার থেকে অধিনায়ক কিংবা বিপিএলে রংপুরের হেড কোচের দায়িত্ব সামলানো মিকি আর্থার। সব জায়গায় আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড। লিটন দাসের বাদ পড়া নিয়ে আলোচনা সর্বত্র। তারপরও এই দল নিয়ে ভালো করা সম্ভব মনে করেন সাবেকরা। আর পেস ইউনিটে বাংলাদেশে গিয়ে থাকবে অভিমত রংপুরের কোচ মিকি আর্থারের। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে ব্যাটে ঝড় তুললেন লিটন দাস। বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে দখলে নিলেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। লিটনের পাশাপাশি তানজিদ তামিমও সেঞ্চুরি তুলে নিয়ে করলেন রেকর্ড 241 রানের পার্টনারশিপ। এই ম্যাচে রাজশাহীকে 149 রানে হারিয়ে বিপিএলের প্রথম জয় তুলে নেয় ঢাকা। সিলেট থেকে শুভ দেবনাথের রিপোর্ট। আপনারা লিটন দাসকে অপছন্দ করতেই পারেন, আপনারা লিটনকে নিয়ে সমালোচনা করতেই পারেন, কিন্তু ব্যাট হাতে লিটন যখন ছন্দে থাকবে তখন তাকে পছন্দ করতে আপনি বাধ্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার দিনই জ্বলে উঠলেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রীতিমতো ঝড় তুললেন। সঙ্গী হিসেবে পেলেন জাতীয় দলের সতীর্থ তানজিদ তামিমকে। 5-4 3 ছক্কায় 50 করতে লিটন খেললেন 24 বল। সঙ্গে তামিমকে নিয়ে 9 ওভারের মাঝেই পেলেন দলীয় শতক। এরপর তামিমও তুলে নিলেন অর্ধশতক। সেখানে থামতে চাইলেন না, চাবুকের মতো ব্যাট চালিয়ে গেলেন। সিলেটের গ্যালারিতে তখন লিটন তামিম ধোনি। নিজের ক্ষোভ ব্যাট হাতে প্রকাশ করলেন লিটু। বিপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম বলে পেলেন শতকের দেখা। সঙ্গে তামিমও সমান্তরে ব্যাট চালিয়ে গেলেন, পেলেন শতকও। বিপিএলে এটি তার দ্বিতীয় শতক। আর এক ইনিংসে 2 সেঞ্চুরি এবারই প্রথম। যখন তামিম বিদায় নিলেন ততক্ষণে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, সেটা আবার 241 রান। তামিম সাজঘরে ফিরলেন 168 স্ট্রাইক রেটে 6-4 8 ছক্কায়। আর শেষ পর্যন্ত অপরাজিত থাকা লিটন দাস 55 বলে খেললেন 125 রানের ইনিংস, যেখানে 10-4 9 ছক্কায় সাজানো তাদের ইনিংস। টানা হারের মাঝে থাকা ঢাকাও পেল বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ 254 রানের ইনিংস, সেটিও মাত্র 1 উইকেট হারিয়ে। দর্শক, বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি5 আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 Mbps পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণফোনের ওয়েবসাইটে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।